বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা ক্যালকাটায় নবকুমারের দ্বিতীয় পর্ব। নবকুমার দেখল গোল মাঠের মতো জায়গাটায় এখন অনেক মানুষের ভিড়। সেজেগুজে ঘুরছে বাচ্চারা ঘোড়ার পিঠে, কিন্তু একজন মোটাসোটা মধ্যবয়সিনীও একটা ছোট ঘোড়ায় চেপে বসেছেন এমন ভঙ্গিতে যে আশেপাশের মানুষ তাকে দেখে হাসাহাসি করছে। খানিকটা দূরে বড়বাবু দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে গীতিময় এবং বিজন রায় কথা বলছেন। উর্মিলাও সেখানে পৌঁছে গেল। টেকনিশিয়ানরা ক্যামেরা নিয়ে ফিরে গিয়েছে তাদের ডেরায়। এখন রোদ নেই, পৃথিবীটা ছায়া ছায়া হয়ে রয়েছে। নবকুমার বুঝতে পারছিল না সে কি করবে। ওরা তাকে ডাকছেন না, যেচে ওখানে যাওয়া ঠিক হবে কি? পরিচালক প্যাকআপ বলেছেন, সে হোটেলে ফিরে যেতেই পারে। তার মুখে এখনো হালকা মেকআপ রয়েছে, সেটা তোলা দরকার। তার চেয়ে বেশি দরকার গরম জামা। জ্যাকেট সোয়েটার হোটেলেই রয়ে গিয়েছে। এখন তার পরনে চরিত্রের পোশাক, যা ঠান্ডার তুলনায় কিছু নয়, কিন্তু তার খারাপ লাগছিল। বড়বাবু তার সঙ্গে কথা বলছেন না। উনি যা যা আদেশ করেছেন তার সবগুলোই সে মান্য করেছে। কলকাতা থেকে বহুদূরে এই দার্জিলিংয়ে এসে এমন ভাব করছেন যেন সে একজন নিচুতলার কর্মচারী, যার সঙ্গে কথা বলার কোনো কারণ নেই। নবকুমার এগিয়ে যেতে গীতিময় তার দিকে তাকালেন। নবকুমার জিজ্ঞাসা করল, আজ কি আর কাজ হবে? গীতিময় মাথা নাড়লেন। না, তুমি ফিরে যাও, কিন্তু নবকুমার আগামীকাল ভোর 5টায় তৈরি হয়ে থাকবে। নবকুমার মাথা নাড়তেই বড়বাবুর মেয়ে চেঁচিয়ে উঠল, ও মা, এর নাম নবকুমার? নবকুমার হকচকিয়ে গেল চিৎকার শুনে। বড়বাবু গম্ভীর গলায় বললেন, চলুন আমরা একটু রাজভবনের দিকটা বেরিয়ে আসি। খুকি এসো। দলটা হাঁটা শুরু করলেও নবকুমার দেখল মেয়েটা বারংবার মুখ ফিরিয়ে তাকে দেখছে। সে ফেরার পথ ধরল। অজিত ম্যানশনের পাশ দিয়ে নিচে নামার পথে একটা ফটোর দোকান দেখে দাঁড়িয়ে গেল সে। দাস স্টুডিও। বিখ্যাত নায়ক নায়িকাদের ছবি সাজানো রয়েছে। বোধহয় এরা যখন দার্জিলিংয়ে এসেছিলেন তখন এই স্টুডিওর ক্যামেরাম্যান ছবি তুলেছিলেন। নবকুমার অন্যমনস্ক হল। একদিন নিশ্চয়ই এখানে তার ছবি টাঙানো হবে। দার্জিলিংয়ের এই রাস্তায় যারা হেঁটে যাবে তারাও তাকে দেখতে পাবে। ও মা, এখানে দাঁড়িয়ে? গলা কানে যেতে হুঁশ ফিরল নবকুমারের। সে পিছন ফিরে তাকিয়ে দেখল বিদিশা অবাক হয়ে তাকিয়ে আছে। খুব সুন্দর দেখাচ্ছে ওকে। জিন্সের ওপর নীল পুল ওভারে খুব স্মার্ট লাগছে। এই দেখছিলাম। শুটিং হয়ে গিয়েছে? হ্যাঁ, আজকের মতো। কাল ভোর 5:30টায় তৈরি হতে হবে। তাই? আমাকে 10টায় ডেকেছে। কফি চলবে? কফি? ইশারায় অনুসরণ করতে বলে একটি দোকানে ঢুকল বিদিশা। সামনের শোকেসে অনেক রকমের খাবার। বিদিশা পাশে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। ওপরে উঠে মুগ্ধ হয়ে গেল নবকুমার। এটা একটা ছাদ। ছাদের ওপর রঙিন ছাতার নিচে চেয়ার টেবিল পাতা আছে। ডান দিকে তাকাতেই সন্ধ্যের আলো জ্বলা দার্জিলিং দেখতে পেল। মনে হচ্ছিল যেন ওপর থেকে নিচ পর্যন্ত হিরে জ্বলছে। যদিও সে কখনো হিরে দেখেনি, কিন্তু এখন মনে হচ্ছিল হিরে এর চেয়ে আর কত বেশি সুন্দর হবে। দূরে পাহাড়ের গায়ে গায়ে আলো ফুটে রয়েছে। বিদিশা ডাকল, আসুন। বিদিশা একটি রঙিন ছাতার নিচে বসে আছে। এই ছাদের রেস্তোরাঁতেও একটা মোলায়েম আলো জ্বলছে। নবকুমার চেয়ারে বসার আগেই বিদিশা কফি এবং স্যান্ডউইচের অর্ডার দিয়ে দিয়েছিল। মুখোমুখি বসে বিদিশা বলল, জায়গাটা খুব সুন্দর, তাই না? খুব। আজ শুটিং কিরকম হলো? একটাই দৃশ্য তুলতে তুলতে আলো চলে গেল। আপনার নায়িকা সিনে ছিল?
উনি আমার নায়িকা কেন হবেন? এই ছবির নায়িকা। বারে, আপনি নায়ক, উনি নায়িকা, তাই না? আপনি চলে এলেন যে, আপনাকে ওদের ওখানে ডাকেনি? না। ভালোই হলো, ওরা প্রথম শ্রেণীর নাগরিক, আমরা দ্বিতীয় শ্রেণীর। আমরা না হয় আমাদের মতো আড্ডা মারব। কথা ঘোরাতে চাইল নবকুমার। আপনি এর আগে অনেকবার দার্জিলিংয়ে এসেছেন, তাই না? হ্যাঁ রে, আবার আপনি কেন? আমরা তুমি বলবো। হ্যাঁ, এই নিয়ে 7 বার, সববারই শুটিং করতে। জানো, আমরা এই যেখানে বসে আছি, এখানে সত্যজিৎ রায় কাঞ্চনজঙ্ঘা ছবির শুটিং করেছিলেন। ও, দার্জিলিং শব্দের মানে জানো? না, নেপালি শব্দ। না, লেপচা শব্দ। মূল শব্দ ছিল দোরজালাং, কিন্তু ইংরেজরা সেটাকে বানিয়ে দিয়েছিল দার্জিলিং। দোরজালাং মানে হলো বজ্র। বোধহয় এত উঁচু বলে একসময় এখানে খুব বজ্রপাত হতো। আপনি তো অনেক জানেন। দূর, শুনে শুনে যা জেনেছি। কফি এবং স্যান্ডউইচ এসে গেল। খিদে পেয়েছিল, তাই চটপট খেয়ে নিল নবকুমার। বিল এলে সে পকেটে হাত দিতেই বিদিশা বলল, ও মা, এত অল্পে খাওয়ানোর কৃতিত্ব তোমাকে নিতে দিচ্ছি না, দামটা আমিই দিচ্ছি। তাছাড়া আমি তো তোমাকে ডেকে এনেছি। দাম মিটিয়ে দিল বিদিশা, কিন্তু মনে একটা অস্বস্তি তৈরি হলো নবকুমারের। অল্প খাওয়ানোর বদলে বেশি খাওয়ানো মানে? লাঞ্চ বা ডিনার হলে তো অনেকটা টাকা খরচ করতে হবে। সেটা তো তার ক্ষেত্রে বিলাসিতা ছাড়া কিছু না। কি ভাবছো? না না, কিছু না। ডেরায় ফিরে বিদিশা নিজের ঘরে চলে গেল। নবকুমার লক্ষ্য করছিল ফিরে আসার পথে বিদিশা খুব কম কথা বলছিল। গেস্ট হাউসে ঢোকার পর তো কোনো কথাই বলেনি। নিজের ঘরে গিয়ে জামা প্যান্ট পাল্টে পাজামা পরল সে, গায়ে চাদর জড়ালো। এই চাদরটার অনেক বয়স, গ্রাম থেকে সঙ্গে এনেছিল সে, কিন্তু দার্জিলিংয়ের ঠান্ডায় খুব একটা কাজ করছে না। ঘরে থাকলে কম্বলের তলায় ঢুকে গেলেই ভালো হয়। সে মোবাইলে সময় দেখল, সন্ধে 7:30। কিন্তু এখানে মনে হচ্ছে অনেক রাত। রাতের খাবার কখন খেতে দেবে? স্যান্ডউইচ খেয়ে তো সারা রাত কাটানো যাবে না। কম্বলের নিচে শোয়ার পর ঘুম ঘুম ভাবটা চলে এসেছিল। হঠাৎ বন্ধ দরজার বাইরে কেউ শব্দ করল। কম্বল থেকে বেরিয়ে চাদর গায়ে জড়িয়ে দরজা খুলতেই টুনিকে দেখে অবাক হয়ে গেল নবকুমার। কি ব্যাপার? আপনার ডাক পড়েছে। কোথায়? দিদির ঘরে, আসুন। দাঁড়াবো না চিনে যেতে পারবেন? বিদিশা তাকে এমনি এমনি ডাকবে না, নিশ্চয়ই বিশেষ প্রয়োজন হয়েছে। সে দরজায় তালা লাগিয়ে টুনিকে অনুসরণ করল। দরজা ভেজানো ছিল। সেটা খুলে টুনি বলল, দাদা এসেছেন। এসো, ভেতরে এসো নবকুমার। টুনি, একবার খোঁজ নে তো গীতিময়দা ফিরে এসেছেন কিনা, আর খাবারটা 10টার সময় দিতে বল। টুনি মাথা নেড়ে সরে দাঁড়ালে নবকুমার ভিতরে ঢুকল। কি ব্যাপার? দরজাটা ভেজিয়ে দাও, বড্ড ঠান্ডা। বিদিশা বিছানার উপর বসেছিল, পাশে টেবিল, টেবিলের গায়ে চেয়ার। দরজা ভেজিয়ে নবকুমার জিজ্ঞেস করল, কিছু হয়েছে? হ্যাঁ, কি আবার হবে, বোর হচ্ছিলাম। আউটডোরে এলে এই সমস্যা হয়, তাই তোমাকে ডেকে আনলাম। ডিনার অবধি গল্প করব, বসো না। তাড়াতাড়ি না শুয়ে পড়লে অত ভোরে ওঠা যাবে না। দূর, রাত 2টায় শুয়েও 5টায় উঠতে হয় অভিনয় এলে, দেখবে এটাও তোমার অভ্যেস হয়ে যাবে। বাড়িতে কে কে আছে? মা বাবা। কলকাতায়? না, গ্রামে থাকেন। কলকাতায় আমি একা থাকি। এই সময় টুনি ঘরে ফিরে এলো। না, ওর এখনো ঘরের দরজা বন্ধ। তাহলে ওখানেই বসে গিয়েছে। খাবারের কথা বলেছিস? হ্যাঁ, এখানে 9:30টার পর কিচেন বন্ধ হয়ে যায়। ও, নে বের কর। নবকুমার দেখল টুনি ঝুঁকে একটা সুটকেস থেকে বোতল বের করল। তারপর গ্লাস, জল এবং কাজু বাদাম টেবিলের ওপর বোতলের পাশে সাজিয়ে দিল। তুমি তো ড্রিঙ্ক করো না? না। কখনো টেস্ট করোনি? না।
এই হুইস্কির নাম সিভাস রিগাল, স্কটল্যান্ডে তৈরি হয়। ও, অনেক দাম? হ্যাঁ, দামি তো বটেই, ভালো জিনিসের দাম হবে না? আমি তো রোজ একা একা খাই, খুব বিরক্ত লাগে। তুমি রোজ খাও? হই আর কি, রাত্রে কাজ না থাকলে সময় কাটতে চায় না। আজ তুমি আমাকে একটু সঙ্গ দেবে? আমি তো বসে আছি। হরি পাগল, আমার সঙ্গে একটু না হয় খাও। না না। কেন? সিনেমায় নামলে লোকের চরিত্র ঠিক থাকে না, মদ খায়। এ কথা তোমায় কে বলল? সবাই তো বলে। শোনো, মদ হলো আগুনের মতো, তাকে ঠিকঠাক ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। আর তুমি যদি আগুনের ভিতর হাত ঢুকিয়ে দাও তাহলে তো পুরো মরবে। আধপেক খাও, সারা জীবন আমাকে মনে থাকবে। না না, আমার নেশা হয়ে যাবে। ওকে। হুইস্কিতে জল মিশিয়ে ঠোঁটে ছোঁয়ানোর আগে বিদিশা অদ্ভুত গলায় বলল, আনন্দ। নবকুমার দেখল তার সঙ্গে স্বাভাবিক গলায় গল্প করে যাচ্ছে বিদিশা। গ্রামে কি করত, কিভাবে সে কলকাতায় এলো, সব কথা একটু একটু করে জেনে নিল বিদিশা। নবকুমার বলল, আচ্ছা, তুমি আমার সব কথা জেনে নিলে, তোমার কথা বলছো না কেন? এখন রাত কত হয়েছে জানো? 9টা বেজে গিয়েছে। এবার নিজের ঘরে যাও। ওরা খাবার দিতে এসে দরজা বন্ধ দেখলে তোমাকে সারা রাত না খেয়ে থাকতে হবে। গুড নাইট। ঘর থেকে বেরিয়ে আসার আগে নবকুমার দেখল টুনি পাশের খাটে দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিল। এবার উঠে বসল। ঘুম আসছিল না। অন্তত 4 বার সে বিদিশাকে গ্লাসে হুইস্কি ঢালতে দেখেছে, কিন্তু মাতাল হওয়া দূরের কথা, ওর কথা একটুও জড়ায়নি। অথচ গ্রামের ভাটিখানায় 2 গ্লাস মদ খেয়ে অনেকেই যে মাতলামি করে তা সে নিজের চোখে দেখেছে। তাহলে কি বিদেশি দামি হুইস্কি খেলে নেশা হয় না? তাহলে খায় কেন? আখের রস, লেবুর শরবত আর দামি হুইস্কিতে কোনো পার্থক্য নেই? হতেই পারে না। হয়তো পরে নেশা হবে, তখন মাতাল হয়ে যাবে বিদিশা। সেটা যাতে সে দেখতে না পায় তাই তাড়াতাড়ি করে বিদায় করে দিল। বিদিশা তাকে খেতে অনুরোধ করেছে, কিন্তু জোর করেনি। কিন্তু ও রোজ মদ খায় কেন? ও কি বিবাহিতা নয়? হলে ছেলে মেয়ে হয়নি? বিদিশা বলেছে শুটিং না থাকলে রাত্রে সময় কাটতে চায় না বলেও মদ খায়। তাহলে ওর স্বামী বা সন্তান নেই, বাড়িতে একাই থাকে। কিন্তু বিদিশার একটা ব্যক্তিত্ব আছে, ওর সঙ্গে কথা বললে সেটা স্পষ্ট বোঝা যায়। জায়গাটার নাম জলা পাহাড়। সেখানেই দুপুর অবধি শুটিং চলল, তারপর লাঞ্চ ব্রেক। আজ বড়বাবু শুটিংয়ে আসেননি, মেয়েকে নিয়ে সাইট সিইং গেছেন। লাঞ্চের সময় উর্মিলা ইশারায় কাছে ডাকল, মাউথওয়াশ ব্যবহার করা হচ্ছে? মানে? শুনলাম যে চুমু খাবে। সে নাকি শর্ত দিয়েছে 4 বেলা মাউথওয়াশে মুখ না ধুলে ক্যামেরার সামনে চুমু খাবে না। আমি হলে প্রতিবাদ করতাম। প্রোডাকশনের লোক এসে একটা ট্রেতে চিকেন স্যুপ আর টোস্ট উর্মিলাকে দিয়ে গেল। যাওয়ার সময় জিজ্ঞেস করল, দাদা, আপনার খাবার কি এখানে দিয়ে যাব? না, আমি যাচ্ছি। লোকটা চলে গেলে পা বাড়াচ্ছিল নবকুমার। উর্মিলা বলল, কাল কিরকম হলো? কিসের কিরকম? আরে মশাই, টালিগঞ্জের সবাই জানে উনি রাত্রে হুইস্কি না খেয়ে ঘুমোতে পারেন না। আপনি ওর ঘরে যাননি? আমি মদ খাই না আর অন্যের ব্যাপারে মাথা ঘামাই না। নবকুমার আর দাঁড়ালো না। উর্মিলার কথা বলার ধরন তার খুব খারাপ লাগলো। মনে হচ্ছিল উর্মিলা ছবির নায়িকা নয়, সেই খলনায়িকা। লাঞ্চের পরে বড়বাবু এলেন, সঙ্গে মেয়েকে আনেননি। নবকুমার ছাড়া সকালের শিল্পীদের প্যাক আপ করে দেওয়ায় উর্মিলাও হোটেলে ফিরে গিয়েছিল। বিদিশা এলো মেকআপ নিয়ে, খুব আকর্ষণীয় দেখাচ্ছিল তাকে। গীতিময় দৃশ্যটি বুঝিয়ে দিল। রাস্তার পাশের বেঞ্চিতে গম্ভীর মুখে বসে থাকবে বিদিশা। সামনেই বিশাল খাদ, খাদের অনেক দূরে আবার পাহাড়। বিদিশা সেই খাদের দিকে তাকিয়ে থাকবে। এই সময় খুব ব্যস্ত হয়ে নবকুমার সেখানে আসবে। এসে জিজ্ঞাসা করবে, এ কি তুমি এখানে? আমি তোমাকে। এইটুকু বলা মাত্র বিদিশা উল্টো মুখ করে বসবে।
দৃশ্যটি নেওয়ার আগে নবকুমারকে আরেকটা শার্ট পরিয়ে দিল ড্রেসার। প্রথম শট নেওয়ার মধ্যেই চিৎকার করে উঠলেন গীতিময়, কাট কাট! নবকুমার, তুমি কি গরু খুঁজতে এখানে এসেছো? বিদিশা তোমাকে ছেড়ে যাচ্ছে এটা জেনে তুমি পাগল হয়ে খুঁজতে এসেছো। সেই এক্সপ্রেশন তোমার গলায় কোথায়? মুখেও নেই। আবার যাও। দূরে দাঁড়িয়ে বড়বাবু বললেন, ঠিক, একদম ঠিক। তৃতীয়বারে গীতিময় খুশি হলেন। ওকে, এবার তুমি বেঞ্চিতে এসে বসবে। ডায়লগ চিৎকার করলেন গীতিময়। সহকারী পরিচালক নবকুমারকে সংলাপ মনে করিয়ে দিল। দৃশ্যটিতে নবকুমার বিদিশার মান ভাঙানোর অনেক চেষ্টা করেও যখন সফল হচ্ছে না, তখন বিদিশা ঘুরে বসবে, বলবে, কি করলে তুমি আমাকে মুক্তি দেবে? আমার শরীর একবার পেলে খুশি হয়ে ছেড়ে দেবে তো? গীতিময় মাথা নাড়লেন। না না, এটা চেঞ্জ করছি। বিদিশা এই সংলাপ বলবে না। তুমি ঘুরে বসবে, দুহাতে নবকুমারের গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরবে। তারপর মুখ সরিয়ে নিয়ে বলবে, হয়েছে তো খুশি, এবার আমাকে মুক্তি দাও প্লিজ, বুঝেছ? বিদিশা বলল, এটা আগেরটার থেকে অনেক বেটার। গীতিময় চিৎকার করলেন, ওকে, স্টার্ট ক্যামেরা, অ্যাকশন। বিদিশা ঘুরে বসল, নবকুমারের মুখের দিকে তাকালো। তারপর আচমকা দু হাতে ওর গলা জড়িয়ে কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট রেখে চোখ বন্ধ করল। জীবনে প্রথমবার কোনো যুবতীর ঠোঁটের স্বাদ গন্ধ পেয়ে শিহরিত হলো নবকুমার। কি অপূর্ব অনুভূতি! সে চোখ বন্ধ করে শ্বাস ফেলতেই মুখ সরালো বিদিশা। ওপাশের দর্শকদের কেউ লম্বা সিটি বাজালো। নবকুমার যেন ঘোরের মধ্যেই বলল, তুমি কেন মদ খাও? চমকে গেল বিদিশা, তার চোখ ছোট হল। নবকুমার এত নিচু স্বরে কথাগুলো বলেছিল যে সে ছাড়া কেউ শুনতে পায়নি। বিদিশা তার সংলাপ ভুলে গেল। চিৎকার করলেন গীতিময়, কাট কাট কাট! কি হলো বিদিশা? চমৎকার যাচ্ছিল, তুমি এমন ভ্যাবাচাকা খেয়ে গেলে কেন? ওই সংলাপটা কে বলবে? সরি। নবকুমারের মুখে কি দুর্গন্ধ ছিল? না। ক্যামেরা থেকে মাথা সরিয়ে বিজন রায় বললেন, নবকুমারের ঠোঁট কিসের পরে নড়ছিল, মনে হলো কিছু বলছে। হ্যাঁ বিদিশা, নবকুমার কি বলছিল? আমি শুনতে পাইনি। নবকুমার যা বলছি তাই করবে, আর ঠোঁট নাড়বে না। নাও রিটেক। তৈরি হও তোমরা। বিদিশা, চুমুটা যেন বেশ আবেগের সঙ্গে হয়, আর কেউ সিটি বাজাবে না। ওকে, স্টার্ট ক্যামেরা, অ্যাকশন। একইভাবে বিদিশা নবকুমারের দিকে ফিরল। এবার তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর ওর গলা জড়িয়ে ধরে যেন আকণ্ঠ চুম্বন করল। নবকুমারের মনে হলো এই চুম্বন আগের থেকে অনেক বেশি প্রাণবন্ত। তারপর ধীরে ধীরে মুখ খানিকটা সরিয়ে নিল। গলা থেকে হাত না সরিয়ে বলল, হয়েছে তো খুশি, এবার আমাকে মুক্তি দাও প্লিজ, বুঝেছ? গীতিময় সোল্লাসে চিৎকার করলেন, গ্র্যান্ড, দারুণ, কাট কাট! বিজন, ক্যামেরা উল্টো অ্যাঙ্গেলে নিয়ে যাও। গীতিময় এগিয়ে এসে হাত বাড়ালে বিদিশা সেই হাতে হাত রাখল। গীতিময় বললেন, থ্যাংক ইউ বিদিশা। শুধু আমাকে বলছেন কেন? নবকুমার ওই রকম এক্সপ্রেশন না দিলে আমি সিনটা জাস্টিফাই করতে পারতাম না। এবার বড়বাবু এগিয়ে এলেন। তাহলে হিরোর রোলে আমার সিলেকশন খারাপ হয়নি বলো? আচ্ছা, আমি এখন যাচ্ছি, তোমরা কাজ শেষ করো। বেশ হাসি হাসি মুখ নিয়ে বড়বাবু গাড়িতে উঠলেন। শুটিং শেষ হলো সেদিনের মতো। আলো কমে আসছিল দ্রুত। গাড়িতে ফিরে আসার সময় নবকুমার বলল, দাদা, আমি এখানে নামতে পারি? মেলে, ঠিক আছে, কাল আবার ভোর 5টায়। বাড়ি চলে গেলে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো নবকুমার। তার মনে যে ঘোর লেগেছিল তা এখনো যায়নি। বিদিশার প্রথম চুম্বনে যতটা হয়েছিল, দ্বিতীয়বারের পর তা অনেক গুণ
অন্যরকম রোমাঞ্চে শরীর ছড়িয়ে পড়েছিল। এখন মনে হচ্ছে প্রথমবারে বিদিশা নেহাতি অভিনয় করেছিল, দ্বিতীয়বারে যেন অতিরিক্ত আন্তরিক ছিল। কেন? মদ খাওয়ার ব্যাপারে কথা বলেছিল বলে? আচ্ছা, সে ওই সময় কেন জিজ্ঞেস করতে গেল? বিদিশা মদ খায় তার ইচ্ছে হয় বলে সে জিজ্ঞেস করার কে? নিজেকে কিরকম বোকা বোকা মনে হচ্ছিল তখন। নবকুমার খানিকটা হেঁটে ম্যালের মুখে পৌঁছে গেল। টুরিস্টদের ভিড় জমেছে চারপাশে। রং বেরঙের গরম পোশাক পরে তারা পুতুলের মতো ঘুরে বেড়াচ্ছে। নবকুমার দেখল কেউ কেউ তার দিকে তাকাচ্ছে বটে, কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না। দিতে হবে, একদিন ওরা দেবে। সে যখন বাংলা ছবির বিখ্যাত নায়ক হবে তখন এই ম্যালে এসে দাঁড়াবে, তার সামনে ভিড় করবে এই জনতা। ম্যালে না দাঁড়িয়ে লাডেনলা রোড দিয়ে হেঁটে গেস্ট হাউসের দিকে যেতে একটা ঠান্ডা হাওয়া বইল, তাতে একটু কাঁপুনি ধরল। মন্দাক্রান্তার কিনে দেওয়া প্যান্ট জ্যাকেট পরার সুযোগ এখনো পাওয়া যায়নি, ওটা একদিন পরতে হবে। এই সময় কালকে সেই রেস্তোরাঁটার সামনে এলো সে। গতকাল ওর ছাদে বসে ওরা সন্ধ্যের দার্জিলিং শহর দেখেছিল। এখন এই ঠান্ডায় রেস্তোরাঁর ছাদে ওঠার সাহস হলো না নবকুমারের। ঘরে ঢুকে মনে হলো এবার শুয়ে পড়া যাক। হঠাৎই যেন ক্লান্ত হয়ে পড়ল শরীর। পোশাক পাল্টে টয়লেট থেকে ঘুরে এসে কম্বলের তলায় শরীর ছড়িয়ে দিতেই বাবা এবং মায়ের মুখ মনে চলে এল। সর্বনাশ, কি হবে এখন? এই সিনেমাটা নিশ্চয়ই মুক্তি পাবে। তখন তার নাম হোক বা না হোক, বেশ কিছু লোক সিনেমাটা দেখতে যাবে। তাদের গ্রামের কাছাকাছি সিনেমা হলে তো বাংলা সব ছবি দেখানো হয়, ওই ছবিও হবে। ছেলে নায়ক জানার পর বাবা নিশ্চয়ই টিকিট কাটবে। নতুন ছবি মুক্তি পেলে রিকশায় বসে মাইক নিয়ে গ্রামে গ্রামে প্রচার করা হয়। হয়তো এই ছবির প্রচারে মাইকে বলা হবে, আপনাদের গ্রামের ছেলে নবকুমার এখন উদীয়মান নায়ক, তার অভিনয় দেখতে দলে দলে টিকিট কাটুন। শোনামাত্র প্রতিবেশীরা বাবাকে বলবে সিনেমাটা দেখতে। বাবার হাতে যদি টাকা থাকে তাহলে ছেলের গর্বে সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাবে, মায়েরাও বাদ যাবে না। কিন্তু তারপর যা হবে ভাবতেই যেন রক্ত জল হয়ে গেল নবকুমারের। বিদিশার সঙ্গে তার চুমু খাওয়ার দৃশ্যটা যেই পর্দায় আসবে তখন ওদের কি অবস্থা হবে? বাবা ছিটকে বেরিয়ে যাবে হল থেকে, মা বসে থাকবে না, সঙ্গে সঙ্গে ওরা বাড়ি ফিরে যাবে। বাবা চিৎকার করে বলবে, তোমার ছেলে উচ্ছন্নে গিয়েছে, সিনেমায় নেমে চরিত্রহীন হয়ে গিয়েছে, ওর পাঠানোর টাকা এতদিন নিয়েছি বলে নিজের উপর ঘেন্না হচ্ছে। আহ, এসব দেখবো বলে বেঁচেছিলাম। মা কোনো কথা বলবে না, পাথরের মতো বসে থাকবে। কিন্তু প্রতিবেশীরা তো নিশ্চয়ই, গ্রামের মানুষরাও মুখ খুলবে। সিনেমায় নামা মানে চরিত্রহীন হওয়া, এ কথা সবাই জানত। কিন্তু গায়ের ছেলে নবকুমারকে কলকাতার অভিনেত্রী পর্দায় যদি ওইভাবে চুমু খেতে পারে, তাহলে আড়ালে আবডালে যা করছে তা তো ভাবাই যায় না। আর এই কথাগুলো ঠিক পৌঁছে যাবে তাদের বাড়িতে। সচক্ষে দেখে আসার পরে এই কথাগুলো জ্বালিয়ে পুড়িয়ে মারবে বাবা মাকে। দু হাতে মাথা চেপে ধরল নবকুমার। যেদিন প্রথম শুনেছিল তার মুখে যদি বদগন্ধ থাকে তাহলে সেটা দূর করতে হবে, না হলে বিদিশা তাকে চুমু খাবে না, সেদিন তার প্রতিক্রিয়া কি হবে কেন মনে আসেনি? কেন বাবা মা বা গ্রামের মানুষের কথা চিন্তা করেনি? তাহলেই তো সে আপত্তি করতে পারত। সেই আপত্তি শুনে গীতিময়কে তাকে ছবি থেকে বাদ দিতে পারতেন। বাদ দিলে বড়বাবুর অনেক আর্থিক ক্ষতি হতো। পারতেন না, কিন্তু ব্যঙ্গ করতেন, তাকে সতীপনা দেখাতে নিষেধ করতেন। কিন্তু আপত্তির কারণেই হয়তো বিদিশাকে প্রায় আলজিভ ভিজিয়ে চুমু খেতে নিষেধ করত। এখন কি করা যায়? নবকুমার বিছানা থেকে উঠে আয়নায় নিজেকে দেখে ভদ্রস্থ করে ঘরের বাইরে এল। পৃথিবীতে এখন ভালো অন্ধকার। গেস্ট হাউসের করিডোরে আলো জ্বলছে, ঘরের দরজাগুলো ভেতর থেকে বন্ধ। সে সোজা গীতিময়ের ঘরের বন্ধ দরজায় শব্দ করল। একটু পরে বিজন রায় দরজা খুললেন। আরে,
কি ব্যাপার? গীতিময়দা আছেন? দরজা থেকে না সরে বিজন রায় ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, নবকুমার এসেছে, কি বলবো, কথা বলবেন? আরে আসতে দাও, ও তো অ্যাডাল্ট হয়ে গিয়েছে, এসো হে। ঘরে ঢুকল নবকুমার। বিছানায় আধশোয়া হয়ে আছেন গীতিময়। পাশের টেবিলে মদের বোতল, খাবার এবং 2টো গ্লাসের অর্ধেকটা হুইস্কি। বসো, কি ব্যাপার? তোমার তো এখন এই ঘরে আসার কথা নয়, তাই না বিজন? বিজন রায় বললেন, নো কমেন্টস। চেয়ারে বসল নবকুমার। বিজন রায় দাঁড়িয়ে গ্লাস তুলে চুমুক দিলেন। নবকুমার বলল, আপনি আমাকে সাহায্য করুন গীতিময়দা। কিরকম? আর এখানেই আটকে গেল নবকুমার। কিভাবে কথাগুলো বলবে তা বুঝে উঠতে পারছিল না। তার মুখ দেখে গীতিময় বললেন, দেখো, আমার আপত্তি নেই যদি তুমি 1 পেগ হুইস্কি খাও। 3 জন পুরুষ একসঙ্গে বসে পান করলে ভালো আড্ডা জমতে পারে, কিন্তু তুমি যদি একা কোনো মহিলার সঙ্গে পান করো তাহলে কোথায় পৌঁছাবে তা কেউ বলতে পারবে না। খাবে নাকি? না না, আমি আজকের চুমু খাওয়ার দৃশ্যটার কথা বলতে এসেছি। ও, খুব ভালো অভিনয় হয়েছে, পাবলিক খাবে। কি বিজন? খাবে মানে বারংবার খাবে। এখানে তোমাকে একটা কথা বলার আছে নবকুমার, সংযম। সংযম একটা দারুণ ব্যাপার, ওটা হারালেই মানুষ ভেসে যায়, আর তাকে খুঁজে পাওয়া যায় না। কথাটা বুঝতে পারছো? না। তুমি বিদিশাকে আগে চিনতে না, কখনো দেখোনি, তাই তো? হ্যাঁ। কিন্তু বিদিশা দেখতে ভালো, ফিগার দারুণ, তবু ওকে কোনো পরিচালক নায়িকার চরিত্রে কাস্ট করেননি। কারণ কি? বাঙালি পাবলিক নায়িকার মুখ চোখ ভঙ্গিতে একটু নরম মোলায়েম ভাব দেখতে চায়, যা ওর মধ্যে নেই। যে কারণে নাদিরা, হেলেন, বিন্দু নায়িকা হতে পারেননি। বিদিশা যদি মুম্বাই যেত তাহলে ভ্যাম্পের চরিত্র ওর জন্য বাঁধা থাকতো। যাক সে কথা, এই চুমুটুমু খাওয়া নিয়ে একদম মাথা ঘামিও না, ওটা স্রেফ অভিনয়, তার বেশি কিছু নয়। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ওহ, একে নিয়ে কি করা যায় বিজন? ঠিক, খোলাখুলি বলছি, যদি ভাবো চুমু খেয়ে ভালো লেগেছে, বিদিশা তোমার প্রেমে পড়েছে, ওর সঙ্গে ঘনিষ্ঠ হলে আরো অনেকবার চুমু খেতে এবং পেতে পারবে, তাহলে তোমাকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হবে। কেন জানো? বিজন রায় বললেন, জানে না। তোমার না আছে টাকা পয়সা, না আছে ক্ষমতা। তোমার কাছ থেকে বিদিশা যখন কিছুই পাবে না, তখন তোমাকে সে পাত্তা দেবে না। তার ফলে তুমি ভেঙে পড়বে। গায়ের ছেলে আফটার অল, আত্মহত্যাও করে ফেলতে পারো। অনেক ফালতু কথা বলিয়েছ, এবার আরাম করতে দাও। বিজন, ঢালো। গীতিময়দা, ও দৃশ্যটা সিনেমায় না দেখালে কি খুব ক্ষতি হবে? এ কি বলছে বিজন? ভাট বকছে। নবকুমার বলল, আমার বাবা মা খুব কষ্ট পাবে সিনেমাটা দেখলে। দেখতে নিষেধ করো, না দেখলে তো কষ্ট হবে না। আরে, ছেলে সিনেমার নায়ক হয়েছে, এতে তো তাদের মাটিতে পা পড়ার কথা নয়। তোমাকে যদি জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে হয় তাহলে শুধু ডজন ডজন চুমু নয়, আরো অনেক কিছু করতে হবে। পাগল, যাও। শেষ শব্দটা বেশ জোরে বললেন গীতিময়। নবকুমার উঠে দাঁড়ালো। তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসার সময় শুনল বিজন রায় খ্যাঁক খ্যাঁক শব্দে হাসছেন। বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার দেখল নবকুমার। সে যে উদ্দেশ্য নিয়ে গীতিময়ের ঘরে গিয়েছিল সেটা কোনো কাজেই লাগল না। গীতিময়কে কৌশলে কথা ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পর তার সবকিছু গুলিয়ে গেল। এই কায়দাটা সবাই জানে না। নবকুমারের মনে হলো গ্রামের কেউ এরকম চালাকি করতে পারবে না, কিন্তু এখন সে কি করবে? মাথায় কিছুই ঢুকছিল না। হঠাৎ মনে এলো একটা কাজ সে করতে পারে। ছবি মুক্তি পাওয়ার আগে গ্রামে গিয়ে মা বাবাকে শুটিংয়ের গল্প বললে কেমন হয়? তখন তাকে ইচ্ছের বিরুদ্ধে পরিচালকের নির্দেশে বিদিশা চুমু খেয়েছিল এই কথাটা সে শুনিয়ে দিতে পারে।
সে বলবে পরিচালক কথা দিয়েছেন দৃশ্যটা ছবিতে থাকবে না, তার কোনো দোষ নেই। এটা বোঝাতে পারলে ছবি মুক্তির পর ওরা ক্ষেপে যাবে না। এরকম ভেবে একটু স্বস্তি পেল। ঠিক তখনই পিছন থেকে মেয়েলি গলা ভেসে এলো, ও মা, আপনি এখানে? নবকুমার পিছন ফিরে দেখল টুনি দাঁড়িয়ে আছে। টুনি বলল, আপনি এখানে দাঁড়িয়ে তা কি করে বুঝবো? চারিদিকে আমি খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার? আর বলবেন না, আমি যে কি করব ভেবে পাচ্ছি না। কেন? দিদির মাথা খারাপ হয়ে গিয়েছে জানেন। আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আসুন আমার সঙ্গে। আমি দিদির সঙ্গে আজ 7 বছর আছি, তখন ওর বয়স ছিল 17। কত কি দেখলাম, কিন্তু আজ যা দেখছি তা দেখে আমি বোবা হয়ে গিয়েছি দাদা। নবকুমারের ইচ্ছে হচ্ছিল জিজ্ঞেস করতে, বোবা হলে টুনি এত কথা কি করে বলছে, কিন্তু সে চুপ করে হেঁটে এলো টুনির পিছনে বিদিশার ঘরের দরজায়। দরজা ভেজানো ছিল, সেটা সামান্য খুলে টুনি ইশারা করলো ভিতরে ঢুকতে। মুখ বাড়ালো নবকুমার। বিদিশা তার বিছানায় বসে বই পড়ছে। তার সামনে টেবিলে একটি চায়ের কাপ। দরজার শব্দ কানে যেতে বই থেকে মুখ তুলে বিদিশা হাসল। আরে আসুন আসুন। নবকুমার পিছন ফিরে টুনির দিকে তাকাতে বিদিশার কপালে ভাঁজ পড়ল। টুনি, নবকুমার বাবুর জন্য 1 কাপ কফি বানিয়ে দে। আপনি কফি খাচ্ছেন? না, চা। মনে হচ্ছে অবাক হচ্ছেন। আমার চেয়ে আপনার টুনি অনেক বেশি ঘাবড়ে গিয়েছে। ও, তাই আপনাকে ডেকে এনেছে? কেন ডাকবো না? গত 1.5 বছরে কাজ না থাকলে তুমি কোনো সন্ধ্যের পর চা কফি খেয়েছো? না, খাইনি। খাইনি বলে কখনো খাবো না এরকম প্রতিজ্ঞা তো করিনি। জানেন নবকুমার, আজ মনে হলো 1.5 বছর ধরে তো অনেক মদ খেলাম। রোজ 4 পেক করে ধরলে অন্তত 500 দিনে 2000 পেক ভাবা যায়। তাই ভাবলাম লিভারটাকে একটু স্বস্তি দেয়া যাক। অ্যালকোহলের রিয়াকশন থেকে না হয় কিছুদিন রক্ষা পাক বেচারা। অন্যায় করেছি বলুন? আপনার যা ভালো মনে হয়েছে তাই করেছেন, ন্যায় অন্যায় জানি না। বাহ, আপনি তো বেশ গুছিয়ে কথা বলছেন। নবকুমার টুনির দিকে তাকালো। কফি কি তৈরি হয়ে গিয়েছে? জলই গরম হয়নি। তাহলে কফি থাক, ওটা খেতে আমি অভ্যস্ত নই। আপনি কিছু মনে করবেন না। আপনার যা ভালো মনে হয় তাই করুন। তাহলে এখন উঠি? হ্যাঁ, এতক্ষণে আপনি আপনি করলাম। আজ শুটিংয়ের সময় কিন্তু তুমি শুনেছিলাম, মনে পড়ছে? আচ্ছা আসুন। 4 দিন ধরে শুটিং চলল। এই কদিনের প্রায় সব দৃশ্যেই নবকুমারকে অভিনয় করতে হলো উর্মিলার সঙ্গে। দ্বিতীয় দিনে ঘটনাটা ঘটল। ম্যাল থেকে মহাকালের মন্দির ছাড়িয়ে যে পথটা বৃত্তের আকারে রাজভবনের পাশ দিয়ে আবার ম্যালে ফিরে এসেছে, সেই পথের একটা নির্জন জায়গায় শুটিং চলছিল। দৃশ্যটিতে উর্মিলা প্রথম বোঝাতে চাইবে সে নবকুমারকে ভালোবেসেছে, অথচ নবকুমার কেন তা বুঝতে সক্ষম হচ্ছে না, তার বোধগম্য হচ্ছে না। দৃশ্যটি তোলার সময় প্রথমবার ঘন কুয়াশা এমনভাবে গড়িয়ে এলো যে বিজন রায় কাটকাট বলে উঠলেন। উর্মিলা শরীর মুচড়ে বিরক্তি প্রকাশ করে চলে গেল তার জন্য নিয়ে আসা কাঠের চেয়ারে। মিনিট 5 পরে যখন জায়গাটা কুয়াশা মুক্ত হলো, তখন গীতিময় চিৎকার করলেন, কুইক, চলে এসো উর্মিলা, নবকুমার রেডি। উর্মিলা মেকআপ ম্যানকে বলল আয়না ধরতে। ঘুরিয়ে ফিরিয়ে নিজের মুখ দেখতে দেখতে বলল, গীতিদা, আপনি বড্ড তাড়া দেন। আরে, আলো চলে গেলে প্রডিউসার আমার ব্যান্ড বাজাবে, তা জানো। চলে এসো ভাই। উর্মিলা এলো। এখন ওর গায়ে একটা শাল। বিজন রায় চিৎকার করলেন, আগের শটে শাল ছিল না। উফ, আমার যে শীত করছে। গীতিময় বললেন, প্লিজ, ছবিতে পাবলিক ধাক্কা খাবে যে। ওহ। শাল খুলতেই সহকারী পরিচালককে সংলাপ মনে করিয়ে দিল। ক্ল্যাপস্টিক গীতিময় শুটিং শুরুর নির্দেশে যখন অ্যাকশনে গিয়ে থামল, তখন সংলাপ বলতে গিয়েও থেমে গেল উর্মিলা।
একটু অপেক্ষা করে গীতিময় ক্যামেরার পাশে দাঁড়িয়ে চিৎকার করলেন, কি হলো? কাট কাট। মুড আসছে না। সে কি, কেন আসছে না? আপনার হিরোর মুখ দেখে। ওরকম এক্সপ্রেশনলেস মুখের দিকে তাকিয়ে প্রেমের কথা বলা যায়? আমার মুড আসছে না। কিন্তু ভাই, এটা তো অভিনয়। তুমি তো সত্যি সত্যি ওর সঙ্গে প্রেম করছো না, জাস্ট অ্যাক্টিং। ছবির প্রয়োজনে এটা তোমাকে করতে হবে। না, তুমি তো বেশ কিছুদিন ধরে ওর সঙ্গে শ্যুট করছো। সেসব দৃশ্যে প্রেম ছিল না। তুমি ভুলে যাও এর নাম নবকুমার, প্লিজ। গীতিময় ঘুরে দাঁড়িয়ে নবকুমারকে বললেন, উর্মিলা যাতে ইন্সপায়ার হয় এমনভাবে অ্যাক্টিং করো। কিভাবে করবেন? ওর যাবতীয় এক্সপ্রেশন তো এখানে আসার পরে রাত্রেই খরচ হয়ে যায়, দিনের বেলায় পাবেন কি করে? ঠিক বুঝলাম না। আপনি নাইবা বুঝলেন, যার বোঝার তিনি বুঝলেই হলো। ঠিক আছে, টেক করুন। নবকুমার বুঝতেই পারছিল না হঠাৎ তার সঙ্গে উর্মিলা কেন এরকম করছে। এবার ঠিকঠাক সংলাপ বলল উর্মিলা, আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করবে না? এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, প্লিজ, নইলে আমি কি করব বুঝতে পারছি না। এভাবে বলো না, তুমি কোনো অন্যায় করনি। তোমার মন অনেক বড়, তাই একথা বলছো। আমি তোমাকে গেঁয়ো অশিক্ষিত ভেবে খারাপ ব্যবহার করেছি। ভাবিনি অনেক শিক্ষিত শহরের ছেলের চেয়ে তোমার কর্তব্য জ্ঞান বেশি। সারল্য উদারতার কথা ভাবলে তারা কাছাকাছি আসতে পারবে না। আমি এতদিন হিরে ফেলে কাজ নিয়ে পড়েছিলাম। এই অবধি বলে দুহাত বাড়াবে উর্মিলা। তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলেই বুঝবো আমি ক্ষমা পেয়েছি। নবকুমার তাকাবে। 1, 2, 3 করে 8 অবধি গুনবে গীতিময়ের নির্দেশ অনুযায়ী। তারপর একটু সংকোচ, একটু লজ্জা নিয়ে উর্মিলার বাড়ানো হাত স্পর্শ করবে 2 হাতের আঙুল দিয়ে। সঙ্গে সঙ্গে নিজের দিকে একটা হ্যাঁচকা টান দিল উর্মিলা। দিতেই হুড়মুড়িয়ে নবকুমার তার উপর ঝাঁপিয়ে পড়তে পড়তে সামনে নিল খানিকটা। উর্মিলা চিৎকার করল, এটা কি হলো? কাট কাট। শুধু কাট বললেই চলবে না, ও কেন আমার উপর এসে পড়লো? আমি যদি অ্যালার্ট না থাকতাম তাহলে তো অ্যাক্সিডেন্ট হতে পারত। ক্যামেরা থেকে মুখ তুলে বিজন রায় বললেন, ভাই নবকুমার, তুমি আর কবে নিজের পায়ে দাঁড়াতে শিখবে? আমি তো দাঁড়িয়েছিলাম। তুমি দাঁড়িয়েছিলে, উনি টানতেই ও শরীরের ওপর গিয়ে পড়লে, তাই তো? দেখো, এই ফিল্ম লাইনে তুমি এরকম টান অনেক পাবে। প্রত্যেক টানেই যদি ঝাঁপিয়ে পড়ো তাহলে ভোগে যেতে বেশি সময় লাগবে না। যত টানই আসুক তোমাকে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বুঝলে? দার্জিলিংয়ে এসে প্রতি রাতে পেটে যা পড়ছে তাতে কি পায়ের জোর থাকে? গীতিময় বিজন রায়কে জিজ্ঞাসা করলেন, শটটা থাকবে? আপনি দেখে নিন। গীতিময় ক্যামেরার সঙ্গে লাগাও মনিটরে দৃশ্যটি দেখে বললেন, ওই হ্যাঁচকা টানটার আগে পর্যন্ত দারুণ হয়েছে, ওই অবধি রাখলেই হবে। এবার ক্যামেরা দুজনের মাঝখানে, একসঙ্গে দুজনকে ধরতে হবে। একই সংলাপ বলতে হবে? তুমি তো এই প্রথমবার ফিল্মে কাজ করছো না। আমার বোর লাগছে। কিছু করার নেই, পরিচালনা করতে করতে বেশ একঘেয়ে লাগে, তখন হাত গুটিয়ে নিলে আর কাজটাই হবে না। চলো। এই সময় প্রোডাকশনের লোক গাড়ি নিয়ে ওপাশে এসে দাঁড়ালো। তারপর গাড়ি থেকে নেমে গীতিময়ের কাছাকাছি এসে বলল, রওনা করিয়ে দিয়েছি। মানে? বিদিশাকে গাড়িতে তুলে দিয়ে এসেছি। দার্জিলিং মেলের অনেক আগেই উনি পৌঁছে যাবেন। দাদাকে এই চিঠিটা দিতে বলেছেন। গীতিময় বললেন, দাদাকে দিতে বলেছেন, দাদাকেই দাও, যত সব। ছেলেটা এগিয়ে এলো নবকুমারের কাছে। আপনার চিঠি। সাদা ভাঁজ করা কাগজ, খামের ভিতর ঢোকানো নয়। কাগজটা নিয়ে খুলে পড়ল নবকুমার। নবকুমার, আপনি শুটিংয়ে যাওয়ার পর কলকাতা থেকে ফোন এলো আমার এক আত্মীয় অত্যন্ত অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছে, বাঁচার সম্ভাবনা নেই। এখানে আমার আর একটি মাত্র দৃশ্য ছিল। গীতিময়বাবু অবস্থা বুঝে ছেড়ে দিয়েছেন। আপনার সঙ্গে দেখা না করেই চলে যেতে হচ্ছে ট্রেন ধরতে, বিদিশা। তার নিচে মোবাইল নাম্বার।
কাগজটাকে ভাঁজ করে পকেটে রেখে প্রোডাকশনের ছেলেটিকে নবকুমার বলল, ঠিক আছে। উদ্বিগ্ন হয়ে উর্মিলা প্রশ্ন করল, এখন কি হবে? নবকুমার অবাক, কিসের কি হবে? সন্ধ্যের পরে কি করবেন? রাত কিভাবে কাটবে? যেভাবে গতকাল পরশু কেটেছিল। তখন তো তিনি ছিলেন, আজ থেকে থাকছেন না। হঠাৎ মেজাজ গরম হয়ে গেল নবকুমারের। বলল, কাউকে খুঁজে নেব। সাবাস, এই তো দেখছি গায়ের গন্ধ চলে যাচ্ছে। চিৎকার করলেন গীতিময়, সাইলেন্ট! ম্যালের ওই পথে গাড়ি চলতে দেয়া হয় না। ওরা যখন ম্যালে ফিরে আসছিল তখন ভালো ভিড় জমেছে। শুটিং পার্টি দেখে অনেকেই উৎসুক হয়ে কাছে এলো। প্রত্যেকেই উর্মিলাকে চিনতে পারল। সেটা বুঝে উর্মিলার চালচলন বদলে গেল। সে ন্যাকা গলায় বলল, আচ্ছা, আমি একটু হোটেল থেকে ঘুরে আসতে চাই। কেন? গীতিময় জিজ্ঞাসা করল। ঠোঁট কামড়ালো উর্মিলা। ব্যক্তিগত ব্যাপার। তাড়াতাড়ি এসো, কতক্ষণ আলো থাকবে জানি না। ইউনিটের সবাই ম্যালের বিভিন্ন বেঞ্চিতে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল। এই সময় একজন প্রোডাকশন বয় এসে নবকুমারকে বলল, বড়বাবু আপনাকে ডাকছেন। চারপাশে তাকিয়ে বড়বাবুকে দেখতে না পেয়ে নবকুমার বলল, উনি কোথায়? আসুন। ছেলেটি নবকুমারকে বড়বাবুর কাছে নিয়ে গেল। তিনি তখন ম্যালের লাগোয়া একটি রেস্তোরাঁর দোতলার জানলার পাশে বসেছিলেন। পাশে তার মেয়ে বসে আছে। বড়বাবু বললেন, এসো নবকুমার। শুনলাম উর্মিলা তোমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, তুমি কি কিছু মনে করেছ? না। এটাও শুনলাম বিদিশার সঙ্গে তোমার অত্যন্ত ঘনিষ্ঠতা হয়েছে। হারে, লজ্জা পাচ্ছ কেন? তুমি যৌবনের ধর্ম পালন করছো। বিদিশা তো খারাপ নয়, একটু আধটু ড্রিঙ্ক করে, এই যা। পাশ থেকে বড়বাবুর মেয়ে বলে উঠল, ও মা, ড্রিঙ্ক করা খারাপ হবে কেন? তুমিও তো করো। আমি তোমাকে কতবার বলেছি, বড়রা যখন কথা বলবে তখন তুমি চুপ করে থাকবে, একদম কথা বলবে না, বলেছি? হ্যাঁ, 181 বার, এখন 182 বার হল। ভুলে যাচ্ছ কেন? এক কাজ করো, তুমি একা 10 মিনিটের জন্য ম্যালে ঘুরে এসো। না বাবা। কেন? তুমিই তো বলেছো দার্জিলিংয়ে যেসব ছেলে বেড়াতে আসে তাদের চরিত্র ভালো না। একা মেয়ে দেখলে যদি চরিত্রহীন হয়ে যায়? হতে পারবে না, আমি গীতিময়কে ফোনে বলে দিচ্ছি। পকেট থেকে মোবাইল বের করলেন বড়বাবু। আচ্ছা, এই হিরো যদি আমার সঙ্গে থাকে তাহলে কেউ আমাকে বিরক্ত করতে সাহস পাবে না। এই, তুমি আমার সঙ্গে চলো। বড়বাবু মোবাইলে গীতিময়কে নির্দেশ দিয়ে বললেন, না, ও যাবে না, ওর সঙ্গে আমার সিরিয়াস কথা আছে, যাও ঘুরে এসো। বেজার মুখে মেয়ে চলে গেলে বড়বাবু বললেন, যতদূর আমি জানতাম তোমার মদ্যপান করার অভ্যেস ছিল না। দার্জিলিংয়ে এসে বিদিশার কাছে হাতে খড়ি হয়েছে। আর মদ খেলে মানুষের চেতনা ঠিক থাকে না। নেশার ঘোরে তোমাদের শারীরিক সম্পর্ক হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু এই খবরটা চাউর হলে তুমি একজন হিতৈষীকে হারাবে। আমি অবশ্য তাতে খুশি। আপনি এসব কথা কেন বলছেন? আরে, তুমি যেন আকাশ থেকে পড়লে। আমি আজ পর্যন্ত মদ খাইনি। মিথ্যে কথা। বিশ্বাস করুন। বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তুমি গেস্ট হাউসের বন্ধ ঘরে বিদিশার সঙ্গে ঘন্টার পর ঘন্টা হুইস্কির বোতল থেকে গঙ্গা জল খাওনি? তারপর বিদিশা ওর স্বামীর সঙ্গে থাকে না, ডিভোর্স চেয়ে কোর্টে গিয়েছে। তার আগে ওর স্বামী নার্সিংহোমে খাচ্ছে। বড়বাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ভুল বললেও টুনি বলবে না। টুনি? বিদিশার পরিচারিকা। টুনি বলেছে? এখনো সবাইকে বলেনি, তবে মন্দাক্রান্তাকে বলবে। মানে? মন্দাক্রান্তা তোমাকে স্নেহ টেহ কি সব করে? বিদিশার খাস পরিচারিকার মুখে যদি এইসব কাহিনী সে শোনে তাহলে কি হবে তা ভাবতে পারো? মেয়েরা সব সহ্য করতে পারে,
কিন্তু যাকে প্রিয় ভাবে সেই মানুষ যদি অন্য মেয়ে মানুষের সঙ্গে মদ খেয়ে শোয়, তাহলে তাকে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে দেবে। খুব খারাপ লাগছে হে। নবকুমার কিছুই ভেবে পাচ্ছিল না। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমাকে ছেড়ে দিন বড়বাবু। মানে? আমি আপনার হুকুমে মন্দাক্রান্তাদির সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। তিনি আমার জন্য যা করেছেন তা নিজের বোন ছাড়া কেউ করে না। তবু আপনার হুকুম মেনেছি। এখন এইসব মিথ্যে বলে আপনি তার মন আরও বিরূপ করে দিতে চান? আপনি আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিলে কি করবে? ভাবিনি। এই যে লাখ লাখ টাকা ছবির পিছনে খরচ করলাম, তার কি হবে? ছেড়ে দিলে কি টাকাগুলো ফেরত দেবে তুমি? আমার তো সেই ক্ষমতা নেই, কিন্তু যা করিনি তার দায় আমি নিতে পারবো না। আমি তোমাকে পরীক্ষা করছিলাম হে, টুনি কিছুই বলেনি। কিন্তু আমার ভয় হয়, মন্দাক্রান্তা তোমার সম্পর্কে খুব দুর্বল। ওটা স্নেহ না প্রেম তাই বুঝতে পারছি না। দার্জিলিংয়ের শুটিং পর্ব শেষ হলো ঠিকঠাক। এই কদিন নবকুমার লক্ষ্য করেছে বড়বাবু তার সঙ্গে বেশ ভালো ব্যবহার করছেন। একদিন শুটিংয়ের পরে একটা মাঝারি প্যাকেট তার হাতে দিয়ে বললেন, এটা তুমি নিজে খুলবে না, গ্রামে গিয়ে বাবা মাকে দেবে, তাঁরা খুলবেন। প্যাকেটের ওপর লেখা পড়ে নবকুমার বুঝতে পেরেছিল ওর ভিতরে চা আছে। বড়বাবু বললেন, খুব ভালো চা, মকাই বাড়ির উৎকৃষ্ট ফসল। আমার মনে হয় এরকম চা গ্রামের লোক খায়নি। অনেক দাম? লেখাই রয়েছে, উল্টে দেখো। প্যাকেট উল্টে লেখাটা পড়ল নবকুমার, 250 গ্রাম। টাকার অঙ্কটা দেখে সে হতভম্ব হয়ে গেল। এ তো কল্পনার বাইরে। বাবা দেখলে আর এই চা খেতে পারবে না। এর 1 কেজির যা দাম তা গ্রামের অনেকে রোজগার করতে পারে না। প্যাকেটটাকে সযত্নে রেখে দিল সে। যেদিন শুটিং শেষ হলো সেদিন প্লেন ধরার সময় ছিল না। বাগডোগরায় পৌঁছাতেই সন্ধে হয়ে যাবে। ইউনিটের সবাই বাসে চেপে চলে যাবে নিউ জলপাইগুড়িতে। ট্রেন সন্ধ্যের অনেক পরে। হঠাৎ উর্মিলা এগিয়ে এল। আপনি কি আজই চলে যাচ্ছেন? হ্যাঁ। দূর, ট্রেনে না গিয়ে কাল আমাদের সঙ্গে প্লেনে যান। আমাকে তো ট্রেনেই আনা হয়েছিল। তখনকার আপনি আর এখনকার আপনি কি এক? প্রোডাকশনকে বলুন প্লেনের টিকিট করে দিতে। না, আমার পক্ষে কথা বলা সম্ভব নয়। গেস্ট হাউসে এসে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পরে প্রোডাকশন ম্যানেজার ঘরে এলো। আচ্ছা দাদা ভাই, আমরা কি আপনার পর? তার মানে? আপনার শরীর খারাপ, সকালে জ্বর এসেছিল, এ কথা একবারও বলেননি, তাই নিয়ে শ্যুট করলেন। এখনো জ্বর আছে? হকচকিয়ে গেল নবকুমার। না না। ডাক্তারের কাছে যাবেন? না, ঠিক আছি। বড়বাবু বললেন আজ আপনাকে ট্রেনে যাওয়ার জন্য নিচে নামতে হবে না, রেস্ট নিন, কাল ওদের সঙ্গে প্লেনে যাবেন। বড়বাবু বললেন, হ্যাঁ, উর্মিলাদি বলেছেন শুটিংয়ের সময় যখন উনি আপনার হাতে হাত রেখেছিলেন তখনই বুঝেছিলেন জ্বর ছিল। তখন ব্যাপারটা বললে শুটিংয়ের ক্ষতি হতো বলে বলেননি। তাহলে আপনি এখন রেস্ট নিন। আমি গেস্ট হাউসের ম্যানেজারকে সব বলে যাচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না। কলকাতায় আবার দেখা হবে। প্রোডাকশন ম্যানেজার চলে গেল। নবকুমার ভাবল, হঠাৎ উর্মিলা তার সঙ্গে এত ভালো ব্যবহার করছে কেন? জীবনে কখনো প্লেনে ওঠেনি যে তাকে সুযোগটা করে দিতে গেল কেন? বিদিশা চলে যাওয়ার পর সে প্রত্যেকের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছিল। হঠাৎ মোবাইল শব্দ করে উঠল। যন্ত্রটায় অনভ্যস্ত হওয়ায় ওটার কথা ভুলে গিয়েছিল নবকুমার। তুলে দেখলেও চার্জ দেয়া দরকার। সে হ্যালো বলতেই মহিলা কণ্ঠ কানে এলো। তোমরা রওনা হয়ে গেছো? কে বলছেন? ও মায়ের মধ্যে ভুলে গেলে? এবার বুঝতে পেরে প্রায় চেঁচিয়ে উঠল নবকুমার। আরে আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। না না, ওর কথা জিজ্ঞেস করছি। ভালো আছে, কাল বোধহয় ছেড়ে দেবে, বাড়ি চলে যাবে। কিন্তু তুমি আবার আমাকে আপনি আপনি বলে শুরু করলে। উত্তর দেওয়ার সুযোগ পেল না নবকুমার।
তার আগেই মোবাইলের আলো নিভে গেল। হ্যালো হ্যালো বলে যখন সাড়া পাওয়া গেল না, তখন কয়েকবার ঝাঁকালো যন্ত্রটাকে, তাতেও কাজ হলো না। তাড়াতাড়ি ব্যাগ থেকে চার্জার বের করে পয়েন্টে ঢোকাতে গিয়ে হোঁচট খেল। তার চার্জারের জন্য 3টে পয়েন্ট দরকার, এই ঘরের সব কটাই 2 পয়েন্টের। হতাশ হয়ে বসে পড়ল সে বিছানায়। বিদিশা নিশ্চয়ই চেষ্টা করেও যোগাযোগ করতে পারছে না, এখন কি করা যায়? মনে হলো ম্যানেজারের কাছে গেলে সাহায্য পাওয়া যাবে। সে বেল টিপল। বিয়ারা এলো কয়েক মিনিটের মধ্যেই। তাকে মোবাইল ফোন আর চার্জার দিয়ে বলল, ম্যানেজার বাবুকে বলো চার্জ করিয়ে দিতে। লোকটা মাথা নেড়ে ওগুলো নিয়ে চলে গেল। অস্বস্তি বেড়ে যাচ্ছিল। মিনিট 15 অপেক্ষা করার পর আবার বেল টিপল সে। তাকে সমস্যার কথা বললে সে জানালো, ম্যানেজার বাবু বেরিয়েছেন, ফিরতে রাত হবে। তিনি ফিরলে চার্জ করানো যাবে, ওর ঘরে ব্যবস্থা আছে। ঘরে ঢুকে তোমরা কাজটা করতে পারবে না? ঢোকা যাবে না, দরজায় তালা দিয়ে গেছেন। গীতিময় এবং বিজন রায় যাওয়ার আগে কথা বলে গেলেন। গীতিময় হেসে বললেন, ঠিক দিনে ঝড়টা বাঁধালে এসেছিলে ট্রেনে চেপে, যাবে উড়ে। আশা করব এইভাবে আরও এগিয়ে যাবে। গায়ে মাখল না কথার ঠেসটাকে। নবকুমারীর কেবলই মনে হচ্ছিল গীতিময়ের মোবাইল ফোন একবার ব্যবহারের জন্য চেয়ে নিলে আর সমস্যা থাকে না। কিন্তু বিদিশার নাম্বার সে তো মাত্র একবার দেখেছিল, কিছুই মনে নেই। যখন খেয়াল হলো বিদিশার নাম্বার তো গীতিময়ের মোবাইলেই থাকার কথা, তখন ওদের গাড়ি গেস্ট হাউসের সামনে থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। সকাল 10টায় বেয়ারা এসে জানালো গাড়ি এসে গিয়েছে। স্নান করে তৈরি হয়েছিল নবকুমার। বেয়ারা তার সুটকেস তুলে নিল। সে বাইরে এসে দেখল একটা গাড়ি দাঁড়িয়ে আছে। কাছে যেতেই ড্রাইভার পিছনের দরজা খুলে দিল। ভেতর থেকে উর্মিলার গলা ভেসে এলো, গুড মর্নিং, ভালো ঘুম হয়েছে তো? আপনি? হ্যাঁ, ভূত দেখছেন মনে হচ্ছে। না মানে? ডিকিতে সুটকেস উঠে গেলে নবকুমার বাধ্য হলো খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকতে। উর্মিলা বলল, আরাম করে বসুন, ওরকম গুটিয়ে বসার দরকার নেই। দার্জিলিং কেমন লাগলো? ভালো। আমার তো এখানে এসে যেতে ইচ্ছে করে না। বড়বাবুরা? ওরা অন্য গাড়িতে গেলেন। 4 জনে এক গাড়িতে আরামে যাওয়া যেত না, তার উপর মেয়েকে সামলাতে হতো। মানে? ওহ, বয়স কম, মাথাটাও ম্যাচিওর্ড নয়। চোখের সামনে সুদর্শন নায়ককে দেখলে যদি নিজেকে সামলাতে না পারে। বড়বাবু সেই রিস্ক নিলেন না। প্লেনের টিকিটও আলাদা করেছেন। ওরা যাবেন একটার ফ্লাইটে, আমরা 2টোর। এসব কথা বড়বাবু বলেছেন? আরে সব কথা কি বলা যায়, বুঝে নিতে হয়। আমাকে শুধু বললেন, উর্মিলা, একসঙ্গে 4টে টিকিট হলো না। নবকুমারের টিকিট শেষ মুহূর্তে কাটতে হলো বলে তোমারটা ওর সঙ্গে করলাম। বোধহয় সে কখনো প্লেনে যাওয়া আসা করেনি, একা গেলে অসুবিধা হতে পারে। তুমি ওকে নিয়েছো। ব্রেকফাস্ট হয়েছে? না, চা খেয়েছি। সে কি, কেন? খিদে পায়নি তাই। আপনার সারা দিনের রাতের খাবার কি? সাধারণ মানুষ যা খায় তাই। কিন্তু আপনি তো এখন সাধারণ মানুষ নন। শরীরটাকে ঠিক রাখতে হবে। জিমে যান? জিম? জিমনাসিয়াম? না। তাহলে আপনি লড়াই করবেন কি করে? আমি ঠিক বুঝতে পারছি না। শুনুন, অভিনয় করতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এখন যেভাবে করছেন সেভাবে তো বেশি দিন পারবেন না। এই শাহরুখ খান, সালমান খান, এরা বছরের পর বছর শুধু সংলাপ বলছেন না, নাচছেন, ক্যামেরার সামনে মারপিট করছেন। দেখলে মনে হবে ওদের বয়স 30-এর বেশি নয়। এটা সম্ভব হয়েছে কারণ ওরা নিজেদের শরীরের কাজটা করার জন্য শরীরকে তৈরি করেছেন। কলকাতায় যাওয়ার পর আমি আপনাকে ভালো জিমের খবর দেব, আপনি ভর্তি হয়ে যান। ইনস্ট্রাক্টর খুব ভালো গাইড করবে, আর আপনার ফুড চার্ট আমি তৈরি করে দেব। ফুড চার্ট? হ্যাঁ, এক গাদা ভাত, তরকারি, মাছ ছাড়া বেঁচে থাকার কথা বাঙালি ভাবতে পারে না বলেই 40-এ ভুঁড়ি বানিয়ে ফেলে। আগেকার বাংলা ছবির নায়কদের দেখবেন, অধিকাংশেরই নেয়াপাতি ভুঁড়ি আছে।
তখনকার নায়িকারাও ছিলেন অনেকে বেঁটে, ভুঁড়ি থাকলে সেটা কাপড়ের তলায় চেপে রাখতেন। এখন যদি ওরা অভিনয়ে আসতে চাইতেন তাহলে চান্স পেতেন কিনা সন্দেহ। ফুড চাটে কি থাকবে? খুব দামি দামি খাবার? নট অ্যাট অল। চিনি দুধ ছাড়া গ্রিন চা দিনে 2 বার, যতবার পারবেন জল খাবেন, মুসুম্বি স্যুপ খাবেন, সপ্তাহে একটি ছোট্ট বাটির মাপে ভাত, মুসুর ডাল মাস্ট। এইভাবে বললে আপনি মনে রাখতে পারবেন না। আমি কখন কি খাবেন তা লিখে দেব। আরেকটা কথা বলছি, আপনার সঙ্গে এখানে এসে খারাপ ব্যবহার করেছিলাম, আমার না একটুতেই মাথা গরম হয়ে যায়। ভুল বোঝার পরে খুব লজ্জা পেয়েছি। আপনি কি ওসব মনে রেখে দেবেন? না, আমার কিছু মনে থাকে না। থ্যাংক ইউ, আপনি মানুষটা খুব ভালো। শুনেছি আপনি কলকাতায় একাই থাকেন, তাই তো? না, মুক্তদি আছে। মুক্তদি? আমাকে রান্না করে দেয়, ঘর সামলায়। ও, কাজের লোক? কোনো বান্ধবী নেই? না। এই ছবি রিলিজ করলে দেখবেন শয়ে শয়ে বান্ধবী পেয়ে যাবেন। আমার দরকার নেই। ও মা, কেন? তারা সব রানাকাটা সুন্দরী। নবকুমার জবাব দিল না। হঠাৎ তার মনে পড়ল সেই চুম্বন দৃশ্যের কথা। ছবি মুক্তি পেলে বান্ধবীরা এলে তার কিছু এসে যাবে না, কিন্তু বাবা মা যে ভয়ঙ্কর সমস্যা তৈরি করবে তাতে কোনো সন্দেহ নেই। উর্মিলাকে ব্যাপারটা বললে ওকে সাহায্য করতে পারবে। কিটি ময়দা এবং বড়বাবু তো ওকে খুব পছন্দ করেন। ও যদি ওদের বলে দৃশ্যটাকে বাদ দিতে, তাহলে কি ওরা রাজি হবেন? সে উর্মিলার দিকে তাকাতেই দেখল মোবাইল বের করে কানে চেপেছে। তারপর অনর্গল বাংলা এবং ইংরেজিতে কথা বলে যেতে লাগলো। মিনিট 10 কথা বলার পর উর্মিলা বলল, ড্রাইভার ভাই, কার সঙ্গে টুরিস্ট লজের সামনে দাঁড়াবেন? আদেশ দিয়ে নবকুমারের দিকে তাকালো সে। ছবিটা ছেড়ে দিলাম। কোন ছবি? মুম্বাইয়ের বাংলা পরিচালক, বাংলা ছবি করবেন। গল্পটা খারাপ লাগেনি। ব্যাংককে শুটিং হবে দিন 15। এখন বলছে পাটায় বেচে 2 দিন এক্সক্লুসিভ শুট আছে। মানে বুঝলেন না? এই আপনি স্বীকার করেন যে বোঝেন না, এটা আমার খুব ভালো লাগে। আপনার মধ্যে চালাকি ব্যাপারটা নেই। এক্সক্লুসিভ মানে হলো একদম রিভিতে পরিচালক, ক্যামেরাম্যান এবং 2 জন টেকনিশিয়ান ছাড়া কেউ থাকবে না। প্রয়োজনে নায়ক থাকতে পারে, কারণ আমাকে তখন ক্যামেরার সামনে শরীরের অনেকখানি দেখাতে হবে সমুদ্রের ঢেউয়ে অঙ্গ ডুবিয়ে। এটা গল্প বলার সময় আমায় বলেনি। ননসেন্স। তার মানে কি বুঝতে পেরেছেন? আমাকে সমস্ত লজ্জা বিসর্জন দিতে হবে। সে কি? দেখুন, চিত্রনাট্যের প্রয়োজনে আমি সব করতে রাজি আছি। অভিনয় যখন করতে এসেছি তখন ঘটনা ও চরিত্র যা ডিমান্ড করে তা কেন করব না? কিন্তু জোর করে যে দৃশ্য ঢোকানো হচ্ছে তাতে অভিনয় করব কেন বলুন? নিশ্চয়ই, কিন্তু এসব দৃশ্য দেখাতে দেবে? আজকাল সব দিচ্ছে। আগে নায়ক নায়িকাদের চুমু খাওয়া দেখানো যেত না। পাখি পাখির মুখে মুখ ঘষছে, জলে 2টো মুখের ছায়া মিশে যাচ্ছে দেখে বোঝানো হতো ওরা চুমু খেল। অনেক আগে, মানে যখন ছবিতে কথা শোনানো যেত না, তখন শুনেছি চুমু খাওয়াতে বারণ ছিল না। ওহো, আপনাকেও তো বিদিশা চুমু খেয়েছে। বড়বাবু বললেন রিটেক করতে হয়েছিল। অনেকক্ষণ খেয়েছে। মুখ ঘুরিয়ে নিল নবকুমার। শব্দ করে হেসে উঠল উর্মিলা। ও মা, আপনি লজ্জা পাচ্ছেন কেন? এটা তো অভিনয় মাত্র। ড্রাইভার গাড়ি থামাল। ম্যাডাম। মুখ বাড়িয়ে বাইরেটা দেখে উর্মিলা বলল, চলুন ব্রেকফাস্ট করে নি। রেস্তোরাঁতে ঢুকে আপেল জুস আর এগ পোচের অর্ডার দিল উর্মিলা। বলল, বাড়িতে খেলে ডিমের কুসুম খাবেন না, সাদাটা যত পারেন খান, অসুবিধে নেই। আপনি সকালে খাননি? 1 কাপ গ্রিন টি আর 3 অ্যারারুট বিস্কুট। দেখুন না, এখানে এসে জিমে যাওয়া সম্ভব হয়নি বলে কোমরটা একটু ভারী ভারী মনে হচ্ছে। এখন জানলার বাইরে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে উর্মিলা বলল, আপনি মন্দাক্রান্তাদের রেফারেন্সে এই কাজটা পেয়েছেন, তাই না? মন্দাক্রান্তাদি খুব ভালো মহিলা।
উনি কেন যে এখনো বড়বাবুর সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন জানি না। আপনি কি জানেন বড়বাবু আপনাকে সন্দেহ করতেন? দার্জিলিংয়ের আউটডোরে এসে মন থেকে সন্দেহ চলে গিয়েছে। আপনি যাতে মন্দাক্রান্তদের ছায়া থেকে সরে রোজ রাত্রে বিদিশার সঙ্গে মদের নেশায় ডুবে থাকেন, তাই এক গেস্ট হাউসে আপনাদের রেখেছিলেন। এই করে অবশ্য জেতা যায় না। আমার মনে হয় বড়বাবুও জেতেনি। আপনি কি বলেন? উর্মিলা স্পষ্ট চোখে তাকাল। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ক্যালকাটায় নবকুমারীর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।